শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে, নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে। এক বছরের মধ্যে ধাপে ধাপে শেষ করা হবে ইউনিয়ন পরিষদ, সিটি, পৌরসহ 5 স্তরের স্থানীয় নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বলেছেন, বড় দল হিসেবে সিটি সহ স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি আছে বিএনপির। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 মে দেশের 13তম এই সিটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে। মঙ্গলবার তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন, আশ্বাস দিয়েছেন বগুড়া সিটির নাগরিক সমস্যা সমাধানের। প্রাথমিক অবস্থায় যে বরাদ্দ পাবো সেই অর্থ দিয়েই আমরা ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করব। এ সময় বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে। তিনি জানান, সব সিটি নির্বাচন একসাথে হবে। এছাড়া ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন হবে 1 বছরের মধ্যে, শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরে। বাজেট অনুমোদন হলে আগামী সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার ধারণা, যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী উনি যেহেতু বলেছেন যে 1 বছরের মধ্যে নির্বাচনগুলো শুরু হবে, তো বর্ষা মৌসুমের পরে শুষ্ক মৌসুমে পর্যায়ক্রমে ধাপে ধাপে 1 বছরের মধ্যে আমরা 5টি নির্বাচনে শেষ করব। এরই মধ্যে সিটি নির্বাচনকে টার্গেট করে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। এক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কতটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বড় দলের নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি থাকে। অন্য দলগুলি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলীয়ভাবে, আর যেহেতু নির্বাচনটা দলীয়ভাবে হবে না, আমাদের দলের লোকজন তো নির্বাচন করবে নিরপেক্ষভাবে। তো আমাদের তো বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল, আমরা যে কোনো সময় আন্দোলনের প্রস্তুতি থাকে, আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকে, ভোটের প্রস্তুতি থাকে, আমাদের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নাই। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে আমরা চিঠি দিয়েছি যে এই সমস্ত নির্বাচনে তাদের ব্যয় কত হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বাড়ছে। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় 3 জন, সিলেটে প্রাণ গেছে 3 শিশুর। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনায় হাম উপসর্গে 5 শিশু মারা গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে। ছোট্ট শরীরে অসুখের এই তীব্রতা আর সয় না। ক্যানোলা এবং ইঞ্জেকশনের সুয়ের খোঁচায় নরম হাত দুটিও জর্জরিত। এক শয্যায় 2-3 জন শিশুর চিকিৎসা চলছে। কোথাও আবার শয্যা সংকটে থাকতে হচ্ছে মেঝেতেও। সংক্রমণের ঝুঁকি থাকলেও অসহায় বাবা মায়ের যেন কিছু করার নেই। দেশ জুড়ে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই দৃশ্য প্রতিটি হাসপাতালেই। সরকারিভাবে একটা মেডিকেল হওয়ার পরেও যে থাকার ব্যবস্থাটা তো অত্যন্ত অনুপযোগী, যে দেখা যায় যে একটা সিটের উপরে 3 জনও থাকতেছে, 2 জন থাকতেছে। ঠিক পাইতেছি না, বসার জন্য ভালো পাইতেছি না, এক সিটে 3 জন 4 জন করে বসতে হয়। সিলেটে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা 40। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। আমরা গরিব মানুষ, অত টাকা পাইতাম, কবে যাইমু আর একবার কবে আইমু, এগুলোই চিন্তা করতেছি। পুরাপুরি সুস্থ হয়েছে না। জ্বর আসার পরে আমরা সাতক ডাক্তার দেখাইছি, দেখানির পরে কমছে না, পরে আরেকবার নিছি, নেওয়ার পরে তারা ভর্তি দিয়েছেন উসমানী থেকে তারা অন্য পাঠিয়ে দিচ্ছে। এদিকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকল সরকারি হাসপাতালে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসায় 5টি নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও উপসর্গের রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারিত করতে হবে। আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঠিকাদার পলাশ হোসেন আকাশকে বাসা থেকে ডেকে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলনেতা এসকে শাহিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে 1 ঘণ্টা বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দুপুরে সড়কের পশ্চিম লামাপাড়া এলাকায় অবরোধ করে তারা। সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর 1টার দিকে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। ভুক্তভোগীর স্ত্রী হালিমা আক্তারের অভিযোগ, গত 10 মে রাতে এসকে শাহিন
ফোন করে পলাশকে তার অফিসে ডাকেন। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে হাতে অস্ত্র দিয়ে র্যাবের কাছে সোপর্দ করে। পলাশের মুক্তি ও শাহিনের শাস্তি দাবি করেন তিনি। নাটোর, জামালপুর ও মাগুরায় পানিতে ডুবে 6 শিশুর প্রাণ গেছে। নিহতের বাড়িতে শোকের মাতম। এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজনরা। এলাকা জুড়েই শোকের ছায়া নেমেছে। নিহত শিশুদের শেষবারের মতো এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। স্কুল পড়ুয়া 2 শিশু আরাফাত রহমান ও মোহাম্মদ আলী পুকুরে নামে গোসল করতে। দুজনেরই নিথর দেহ ফিরেছে বাড়িতে। মর্মান্তিক এই ঘটনায় নাটোরের পূর্ণকলস গ্রাম জুড়েই শোকের ছায়া। থামছে না স্বজনদের আহাজারি। পরিবার জানায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 2 শিক্ষার্থী অনেকক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মাগুরার বালিয়াডাঙ্গা গ্রামে ডোবা থেকে উদ্ধার হয়েছে 2 শিশুর মরদেহ। 7 বছর বয়সী নুসরাত ও 6 বছর বয়সী নাইম সম্পর্কে ফুফু ভাতিজা। পরিবার জানায় উঠানে খেলা করছিল দুজন। এরপর তাদের খোঁজ মিলছিল না। পরে বাড়ির পাশেই ডোবার কাছে স্যান্ডেল দেখতে পান স্বজনরা। ডোবাতেই মেলে 2 শিশুর মরদেহ। ডোবার ওখানে ওদের যে স্যান্ডেল পরে ওরা ব্যবহার করে স্যান্ডেল, দেখি যে ওই স্যান্ডেলটা পরে আছে, ওদের চাচা দেখতে পায় আর কি। তারপরে পানিতে নেমে ওদেরকে দেখা যাচ্ছিল না, পানিতে নেমে খোঁজাখুঁজির পরে দেখা যায় নিচে পায়ে ওই লাশ দুটো বাঁধে আর কি। এদিকে জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জে আলাদা ঘটনায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে মাহিদুল গাজী ও ইয়ামিন নামে 2 শিশুর। জাহিদ হাসান, যমুনা নিউজ। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাত্রাকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিরার 41টি নৌযান আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। গেল বৃহস্পতিবার 39টি দেশের 426 জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় সংগঠনটির 54টি নৌযান। পূর্ব ভূমধ্যসাগরে অতর্কিত অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। তবে এখনও বাকি নৌযানগুলো যাত্রা অব্যাহত রেখেছে। এর মধ্যে গাজা উপত্যকায় প্রায় কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান মুনকি অবরোধ ভেঙে গাজা উপত্যকার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাচ্ছিল নৌযানটি। এক পর্যায়ে তাতে হামলা চালায় ইসরায়েলি নৌবাহিনী। জিম্মি করা হয় স্বেচ্ছাসেবীদের। পূর্ব ভূমধ্যসাগর থেকে একে একে 41টি নৌযানে হামলা করে ইসরায়েলি বাহিনী। আটক করা হয় এসব নৌযানে থাকা স্বেচ্ছাসেবক এবং চালকদের। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর এমন কার্যক্রম অপহরণের শামিল। এটি জলদস্যুতা ছাড়া কিছুই নয়। বিশ্বের সকল দেশের সরকার ও জনগণের এই বর্ণবাদী রাষ্ট্রের সাথে সব সম্পর্ক ছিন্ন করা উচিত। বিশ্বের সকল দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসুন। নৌবহরের বাকি জাহাজগুলোর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। আয়োজকরা জানান এখনও বেশ কয়েকটি জাহাজ ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে গাজা উপত্যকার দিকে। আন্তর্জাতিক জলসীমায় তাদের ওপর সংগঠিত এ হামলাকে অপহরণ আখ্যা দেন তারা। ইসরায়েলের সাথে সকল দেশের সরকারকে সম্পর্ক ছিন্নের আহ্বানও জানান। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন আর ত্রাণ প্রবেশে অবরোধের প্রতিবাদে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে এই পদক্ষেপ নেয়। গেল বৃহস্পতিবার তুরস্ক থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে তাদের নৌবহর। 39টি দেশের 426 জন স্বেচ্ছাসেবক নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হয় 54টি নৌযান। অবশ্য এ কার্যক্রমকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজায় নৌ অবরোধ ভাঙার এই পদক্ষেপ সফল হবে না বলে হুঁশিয়ারি দেয় তেল আবিব। অবিলম্বে জাহাজগুলোকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আন্দোলনের আয়োজকরা জানিয়েছেন ইসরায়েলি অবরোধ উপেক্ষা করে গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছে গেছে সিরিয়াস নামের একটি জাহাজ। উপকূল থেকে 145 নটিক্যাল মাইল দূরত্বে রয়েছে নৌযানটি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। র্যাগিংকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে
র্যাগিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রিপল বিভাগের শিক্ষার্থীদের দাবি, সোমবার তাদের কিছু শিক্ষার্থী জুনিয়রদের নিয়ে বসেছিল। এ সময় ফলিত রাসায়নিক বিভাগের এক ছাত্র তাদের ছবি তুলে র্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে প্রশাসনকে জানায়। এই ঘটনা নিয়েই আজ দুই বিভাগের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। পরে প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী গোলজার মোল্লার অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কাউসার, ফজলে রাব্বি সহ কয়েকজন তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করছিল এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে কাউসার, রাব্বি ও সানির নেতৃত্বে 60 জনের একটি দল বিরাবো এলাকায় তার মালিকানাধীন ইটভাটায় হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি আলমারি ভেঙে নগদ 14 লাখ টাকা লুট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতিমধ্যে টেলিভিশন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিজের পক্ষে রায় এনে দেওয়ার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে 5 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আইনজীবী পরিচয় দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। এমন কাণ্ডে ভুক্তভোগী বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বারে লিখিত অভিযোগ জানিয়েছেন। মামলাও হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে, যা তদন্ত করছে পিবিআই। আইনজীবী পরিচয়ে অনৈতিক লেনদেনের অভিযোগ প্রায় শোনা যায় সুপ্রিম কোর্টে। তবে এবার এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাকে বিচারপতির রুমে নিয়ে গিয়ে রায় পক্ষে দেওয়ার কথা বলে তার কাছ থেকে 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক আইনজীবী। রায়ের জন্য 1,62,00,000 টাকা নেই, সেটা ডকুমেন্টসও আমাকে দেয়। মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল হাইকোর্টে এসে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয়া আবুল হাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ জানান বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। আমার কাছ থেকে 5,21,50,000 টাকা রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে এগুলি আমাকে ওখান থেকে বের করেও দিয়ে দিন। হাশেমের বক্তব্য ছিল এরকম যে আপনাদের বেসমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। এটা অর্ডারটা নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে, অমুক জায়গায় 1 কোটি টাকা দিতে হবে, ওই স্যারের 50 লাখ দিতে হবে, এইভাবে। তো এদের নাম দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলি নিয়েছে। পরে অভিযুক্ত আবুল হাশেম জানান, হাইকোর্টের আইনজীবী নন, তিনি নিম্ন আদালতের আইনজীবী। পাল্টা অভিযোগ করেন রায় চুরি করেছেন সেই ব্যবসায়ী। এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, তাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহেল। এদিকে অভিযুক্ত আইনজীবী হাশেমের বিরুদ্ধে মামলা হয়েছে, যা তদন্ত করছে পিবিআই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক এবং সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করছে সরকার। রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অনুষ্ঠানে পাসিং আউট প্যারেডের মাধ্যমে 250 শতাধিক নতুন সদস্য বাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পদক প্রদান করা হয়। ফায়ার সার্ভিস গর্বের বাহিনী জানিয়ে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবা সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি,
এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। যে কোনো দুর্যোগের সময় এই বাহিনীর কাজে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মহাখালীতে জাতীয় বক্ষ ব্যাধি ও ক্যান্সার হাসপাতালের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে কেন্দ্রীয় ঔষধাগারে কথা জানান মন্ত্রী। বলেন, চিকিৎসকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাসীরা যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হুমকি দিচ্ছে সেসব প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ রাখছে সরকার। তালিকা হচ্ছে সন্ত্রাসীদের। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চিকিৎসকদের নিরাপত্তায় পরীক্ষামূলকভাবে ঢাকার 2 হাসপাতালে এমার্জেন্সি অ্যালার্ম বসানোর পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর মহাখালীর হাসপাতাল পাড়ায় এক সন্ত্রাসী দৌরাত্ম্য নিয়ে গত সোমবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। মহাখালীকে কিভাবে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা যায়, আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে ওখানে একটা পুলিশ ক্যাম্প স্থাপন সহ ওখান থেকে অবৈধ স্থাপনাকারীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা পাইলটিং স্কিমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা ইমার্জেন্সি অ্যালার্ম, সেন্ট্রাল অ্যালার্মিং সিস্টেমের আন্ডার আনার চেষ্টা করতেছি টু এনশিওর দ্য সিকিউরিটি। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, তাই মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে আপাতত পরিকল্পিত অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের স্পষ্ট অবস্থান, জনগণের অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না দেশটি। আলোচনার নামে আত্মসমর্পণেও রাজি নয় তারা। ওয়াশিংটনের প্রতি নিজেদের তীব্র অবিশ্বাসের কথাও বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিতে যে কোনো মুহূর্তে ইরানে হামলার শঙ্কা যখন তুঙ্গে, তখনই আবার নমনীয় সুর ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় জানালেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে 2 থেকে 3 দিনের জন্য অভিযান পেছানোর কথা ভাবছেন তিনি। চুক্তি হলে চিরতরেও বাতিল হতে পারে অভিযানের পরিকল্পনা, এমন কথাও জানান। একই কথা বললেন সংবাদ সম্মেলনেও। প্রশ্নোত্তরে ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তেহরানের সাথে ভালো একটি চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। আমরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিছুদিনের জন্য তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি চিরতরে সম্ভব হবে, কারণ ইরানের সাথে বড় পরিসরে আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, আমিরাত আমাকে 2-3 দিনের জন্য অভিযান স্থগিতের অনুরোধ করেছে। তারা মনে করছে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে। আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, জনগণের অধিকার ইস্যুতে পিছু হটবে না ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্স বার্তায় বলেন, সম্মান, কর্তৃত্ব এবং জনস্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে আলোচনায় প্রবেশ করেছে তেহরান। এখনও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাসের কথা বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে। ইরানের জাতীয় স্বার্থে আমরা কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গভীর অবিশ্বাস ও সন্দেহের মধ্য দিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আলোচনার মাঝে হামলা শুরুর মতো যুক্তরাষ্ট্রের অতীত আচরণ নিয়ে আমরা সচেতন। এটাও জানি যে কোনো মুহূর্তে তারা একই আচরণ করতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের 5 দফা শর্তের জবাব পাঠিয়েছে ইরান। দেশটির একাধিক কর্মকর্তার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, পাল্টা প্রস্তাবে ইরানের ক্ষতিপূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি উন্নয়ন ও সংস্কার তহবিল গঠনের কথা বলা হয়েছে। জানা গেছে, এর আগে ইরানের জব্দকৃত সম্পদের 25% ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তেলের উপর নিষেধাজ্ঞাও কিছু ক্ষেত্রে শিথিলের কথা বলা হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সুন্দরবনের গুলিতে এক জেলে নিহতের ঘটনার তদন্ত কমিটি করেছে বন বিভাগ। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, 4 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে নিহত জেলে আমিনুরের পরিবারের খোঁজ খবর নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। এ সময় মুঠোফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার সুন্দরবনের খুলনা রেঞ্জের পাটকোস্টা এলাকায় গুলিতে নিহত হন সাতক্ষীরার জেলে আমিনুর রহমান। জেলেদের অভিযোগ, কাঁকড়া ধরার সময় বন বিভাগের খুলনার স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন গুলি ছোড়েন।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আমিনুর মারা যান। এদিকে বন বিভাগের কর্মকর্তাদের দাবি, অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার করছিল জেলেরা। তাদের আটক করতে গেলে টহল টিমের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে দাও বৈঠার আঘাতে ভেঙে যায় টহল দলের কাছে থাকা রাইফেল। ওই বন্দুক থেকে গুলি বেরিয়ে আমিনুল গুলিবিদ্ধ হন বলে বন কর্মকর্তার দাবি। বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি প্রযুক্তি ও শিক্ষায় গুরুত্ব দিতে ব্যর্থ হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এই কথা বলেন। শক্তিশালী আইন প্রণয়ন ও বিচার বিভাগ শক্তিশালী হলে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন তারা। আর দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে নীতি কাঠামো বদল ও বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলেও মত দেন বক্তারা। অতি সম্প্রতি আবার ডিপি ওয়ার্ল্ডের নতুন আরেকটা স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েছে, তবে দেশে সমুদ্র, বিমান ও স্থলবন্দর সহ কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় এখনো বিদেশি আধিপত্য রয়েই গেছে। বিনিয়োগে আগ্রহী দেশি উদ্যোক্তাদের কোণঠাসা করার অপচেষ্টা এখনো চলমান, যা জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার নিয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে স্থবিরতায় বাংলাদেশ এগোতে পারছে না। বন্দর সহ সকল ক্ষেত্রে দেশের স্বার্থই দেখবে বর্তমান সরকার। ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান বলেন, বিনিয়োগে স্থবিরতা কাটাতে জ্বালানি নিরাপত্তা ও সরকারের নেগোসিয়েশন টিম থাকা দরকার। বর্তমান সরকারের অবশ্যই এটা একটা নীতি যে আমাদের বাংলাদেশের স্বার্থ দেখা, এবং সেজন্য আমি বলেছি আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমি নিজেও কথা বলবো। বাংলাদেশে একটা টিম তৈরি করা দরকার যারা নেগোসিয়েশন স্কিল থাকবে এবং তারা একদম চাকরির প্রথম থেকে তার রিটায়ারমেন্ট পর্যন্ত যেন তারা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতে পারে। আলোচনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশে দুর্নীতির ধরন পরিবর্তন হয়েছে। দেশীয় বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরো কঠিন এখন। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, দেশের স্বার্থেই ৭১ সাল থেকে যত চুক্তি হয়েছে তা প্রকাশ করতে হবে। ওই যে ওয়ান ম্যান শো যেটা গত ৫৫ বছর যেটা মান্না ভাই বলছেন, উনি সবসময় দেখে আসছেন যে একজন মানুষের কাছে সবকিছু, ওইটার সিস্টেম, ওই সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত এই যে কৌশলগত বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ, এসবে আপনারা খুব একটা কিছু আগাইতে পারবো কিনা আমি জানি না। আইন যদি দুর্বল হয় এবং আমাদের বিচারালয় যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের এই বিনিয়োগের জন্য এগুলো সহায়ক হবে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জাতীয় স্বার্থে প্রশাসনকে কাজে লাগাতে চায় সরকার। দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিয়েছেন গুরুত্ব। বাংলাদেশের এই নিজস্ব ভিত্তি নির্মাণ করে তার সাথে বিদেশি বিনিয়োগকে যার একটা সংমিশ্রণ ঘটিয়ে এখানে একটা বিনিয়োগ নির্ভর ইনক্লুসিভ ব্যবস্থা গড়ে তোলার প্রতিজ্ঞা আছে। অর্থনীতি টেকসই করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। ফলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে নীতিমালা সহজীকরণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেন বক্তারা। আমাদেরকে ক্রমাগত নতুন নতুন টেকনোলজির মধ্যে যেতে হচ্ছে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ভবিষ্যতে কোনো দুঃসাহস দেখালে ইতিহাসে পরিণত হবে ভারত, এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি পাকিস্তানকে নিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যকে উস্কানিমূলক আখ্যা দেন তিনি, এবং তারই জবাবে কড়া ভাষায় ভারতকে সতর্ক করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। জানান, পাকিস্তান যে কোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত। গত বছরের ১৯ দিনের যুদ্ধে লজ্জাজনক হার ঢাকতে ভারত বৃথা চেষ্টা করছে বলেও মন্তব্য তার। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও জনগণের দৃষ্টি ঘোরাতে প্রায়ই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে ভারত। এর আগে ভারতীয় সেনাপ্রধান বলেছিলেন, পাকিস্তান কি সিদ্ধান্ত নিতে হবে মানচিত্রে তাদের অস্তিত্ব রাখতে চায় নাকি ইতিহাস হতে চায়। একই ভুল আর দ্বিতীয়বার করবেন না। আবারও যদি পাকিস্তানের উপর হামলা হয় তবে আমরা পূর্ণ শক্তি দিয়েই জবাব দেব, আর ভারতের মানচিত্র মুছে ফেলার মতো ক্ষমতা আমাদের আছে। ইউরোপ সফরের সংখ্যালঘু অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যুতে একাধিকবার তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আগে স্থানীয় সাংবাদিকদের কাছে এসব ইস্যুতে উদ্বেগ জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী। এছাড়া নেদারল্যান্ডস, নরওয়ে দুই দেশই সংবাদ সম্মেলনে একই প্রশ্নের মুখোমুখি হতে হয় ভারতের প্রতিনিধিদের। এমনকি নরওয়েতে মানবাধিকার নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ত্যাগ করেন ইউরোপীয় এক সাংবাদিক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচিত ইউরোপ সফর। নেদারল্যান্ডসের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মোট 17টি চুক্তি করেছেন মোদী। তবে সব ছাপিয়ে আলোচনায় ভারতের বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ইস্যু। একাধিক দেশে রীতিমতো তোপের মুখে পড়তে হচ্ছে নয়াদিল্লিকে। ঘটনার সূত্রপাত নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করে, মোদীর সাথে বৈঠকের আগে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও এই ইস্যুতে প্রশ্নের মুখোমুখি হতে হয় দেশটির পররাষ্ট্র সচিব সিবি জর্জকে। এবার আমি ভারতে সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘু এবং এই জাতীয় বিষয় পাওয়া প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা মূলত এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই কারণ যিনি প্রশ্ন করেন তার ভারত সম্পর্কে জ্ঞানের অভাব থাকে। নরওয়েতেও একই বিড়ম্বনার মুখোমুখি হতে হয়েছে মোদী ও তার সফরসঙ্গীদের। সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে পড়েছেন সমালোচনার মুখে। পরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে। জবাবে ভারতের 5000 বছরের সভ্যতার ইতিহাস এবং করোনাকালীন সময়ে দেশটির অবদানের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব সিবি জর্জ। আন্তর্জাতিক সমালোচনাকে অজ্ঞ এনজিওর কাজ বলে উড়িয়ে দেন তিনি। ভারত একটি সভ্য দেশ, যার কাছে বিশ্বকে দেওয়ার মতো অনেক কিছু আছে। সারা বিশ্ব যখন কোভিডে ভুগছিল, আমরা গুহায় লুকিয়ে থাকিনি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আর এটাই ভারতের প্রতি অন্যদের আস্থা তৈরি করে। মানবাধিকার ইস্যুতে প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে প্রেস কনফারেন্স ত্যাগ করেন ক্ষুব্ধ এক সাংবাদিক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে এবার গণবিবাহের আয়োজন করেছে ইরান। দেশ রক্ষায় সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করতে বিশেষ এক ক্যাম্পেইন শুরু করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জনফাদা নামের এই প্রচারণায় ইতোমধ্যেই 3 কোটির বেশি মানুষ নিবন্ধন করেছেন। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আওতায় শতাধিক যুগলের গণবিবাহের আয়োজন করা হয়েছে। সামরিক যানকে রূপান্তর করা হয়েছে সুসজ্জিত বিয়ের গাড়িতে। বরকনের বেশে সেই গাড়িতে চেপেই বিয়ের আসরে হাজির হয়েছেন শতাধিক যুগল। একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরানের শতাধিক দম্পতি, যাদের সবাই দেশ রক্ষার অভিযান জানফাদার সাথে যুক্ত। সোমবার তেহরানের ইমাম হোসেন স্কয়ারে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী গণবিবাহের। একেবারে শুরু থেকেই যখন এই আন্দোলন শুরু হয়েছিল, আমিও আমার স্বামী নিবন্ধন করেছিলাম। যেসব রাতে মিছিল হতো, সুযোগ পেলেই আমরা অংশ নিতাম। আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি। আমরা যখন জানফাদার জন্য নিবন্ধন করি, তখন স্ত্রীকে বলেছিলাম, এই দেশ ছাড়া আমি তোমাকে চাই না। তোমাকে ভালোবাসতে হলে এই ভূমির অস্তিত্ব থাকতে হবে। যদি কখনো সেই সময় আসে, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে দেশকে রক্ষা করব। অভিনব এই গণবিবাহের সাক্ষী হতে জড়ো হয় হাজারো মানুষ। ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে নবদম্পতিদের উৎসাহ দিতে দেখা যায় তাদের। বিয়ের মঞ্চের পেছনেও ছিল খামেনির বিশাল প্রতিকৃতি। দেশপ্রেমে উদ্বুদ্ধ এই তরুণ তরুণীরা শুধু স্থলযুদ্ধ নয়, যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত বলে জানিয়েছেন। যদি স্থলযুদ্ধ হয়, আমরা তাতে অংশ নেব। এমনকি যুদ্ধ না হলেও যদি কোথাও ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তার জন্য ডাকা হয়, আমরা বিনা দ্বিধায় সেখানে ছুটে যাব। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘাতের সময় দেশ রক্ষায় জনগণের প্রস্তুতি তুলে ধরতে চালানো এই প্রচারণায় এখন পর্যন্ত 3 কোটি 10 লাখের বেশি ইরানি নাম নিবন্ধন করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিও শুরু করেছে দেশটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পটুয়াখালীর বাউফলে একটি সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে হট্টগোলের মধ্যে পড়েন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়েন মন্ত্রীসহ স্থানীয় 2 জন সংসদ সদস্য। দুপুরে লোহালিয়া নদীর বগা প্রান্তে এই ঘটনা। বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, লোহালিয়া নদীর উপর দুমকি উপজেলার চর গড়বদি এবং বাউফল উপজেলার বগা প্রান্তে প্রস্তাবিত নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই সরেজমিনে পরিদর্শন করতে যান মন্ত্রী ও সংসদ সদস্যরা। এ সময় বগা প্রান্তে সুধী সমাবেশের জন্য মঞ্চে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দিতে দেয়নি জামায়াতের নেতাকর্মীরা। আর এ নিয়ে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মন্ত্রী সহ স্থানীয় সংসদ সদস্য
আলতাফ হোসেন চৌধুরী ও শফিকুল ইসলাম মাসুদ অবরুদ্ধ হয়ে পড়েন। কিছুক্ষণ পর পুলিশ তাদেরকে উদ্ধার করে পটুয়াখালীর দুমকি প্রান্তে নিয়ে যান। পরে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়নে কর্মযজ্ঞে হাত দিয়েছে। ভূমি সমস্যা সমাধানে সরকারের যে পলিসিগুলো রয়েছে সে খবর জনগণের কাছে পৌঁছাতে হবে বলেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মেলার উদ্বোধন করেন তিনি। সেখানেই প্রতিমন্ত্রী বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ বেশিরভাগ সময়ই পরিবারের ভেতর হয়। কোর্টের উপর চাপ যেন কম পড়ে সেজন্য আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড ডিপার্টমেন্ট আছে। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সহ অনেকেই উপস্থিত ছিলেন। আলজেরিয়ার জাতীয় ছাত্র দিবসের ৭০তম বার্ষিকী আজ, আর ঐতিহাসিক এই দিনটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আলজেরিয়ার দূতাবাস। রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৫৬ সালের এই দিনে ফরাসি উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে বই খাতা ছেড়ে যুদ্ধে যোগ দেন শত শত শিক্ষার্থী। ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবীরা কেউ অস্ত্র হাতে, কেউ ফিল্ড হাসপাতাল কিংবা আন্তর্জাতিক জনমত গঠনেও ভূমিকা রাখেন। বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সেমিনার। সকালে বাংলাদেশ গ্যাস্ট্রো এন্টারোলজি সোসাইটি এই সেমিনারের আয়োজন করে। র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিক। সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের চিকিৎসকরাও ছিলেন। তারা আইবিডি রোগীদের বর্তমান অবস্থা, চিকিৎসা সেবা, ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। এছাড়া রোগীদের মানসম্মত চিকিৎসা সহায়তা নিশ্চিতে আইবিডি ফাউন্ডেশনের কার্যক্রম শুরুর তথ্য জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৬ দিনব্যাপী ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফলাইন মেগা ইভেন্ট। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাবের আয়োজনে চলা এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জবির সেন্ট্রাল অডিটোরিয়ামে। আর এতে অংশ নেন কন্টেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম, তুর্য সহ বিভিন্ন কর্পোরেট বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, পেশাগত দক্ষতা উন্নয়নে ছিল সিভি রাইটিং, কর্পোরেট জব, পাবলিক স্পিকিং, এআই অ্যাপ্লিকেশন সহ নানা সেশন। আয়োজকদের মতে এই আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও কর্পোরেট প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে সরকারের ঘোষণা অনুযায়ী খুব বেশি মেগা প্রজেক্টে জোর দেয়া না হলেও জনবান্ধব কাজগুলোকে প্রাধান্য দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। সকালে অ্যাকশন এইডের আয়োজনে নারী, তরুণ ও জলবায়ু সুরক্ষায় জনবান্ধব বাজেট নিয়ে গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি। বলেন, ফ্যামিলি কার্ড এর মধ্যে অন্যতম। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে জনসম্পৃক্ততা কম ছিল, তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারী, তরুণ, জলবায়ু সুরক্ষায় জনবান্ধব কাজগুলো করছে সরকার। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন বলেন, এবারের অর্থ বছরের বাজেটে যুব উন্নয়নের সবকিছু উঠে এসেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ডিগ্রি ও চাকরির মিসম্যাচ নিয়ে কাজ করতে হবে। কিভাবে এই জলবায়ুর দৃষ্টিকোণ থেকে সেটা দেখা এবং সেটার কতটুকু গ্লোবালি আমরা কতটুকু সুবিধা নিতে পারি সেটার কিন্তু একটা চেষ্টা আমাদের মধ্যে রয়েছে। আমরা একটা প্রস্তাব পাঠাচ্ছি অর্থ বিভাগে, অর্থ মন্ত্রণালয় আমাদের যে ওই যে ফান্ড, যুব উন্নয়ন অধিদপ্তরের যে ফান্ড, সেটিকে ডাবল করে আমরা ১,০০০ কোটি টাকার প্রস্তাব করছি। ২০২৬-এর ইলেকশন বাংলাদেশের নারীদের জন্য, নারী আন্দোলনের জন্য ভয়াবহ ধরনের একটা লজ্জার অধ্যায়। এটা কি করে ওভারকাম করা যাবে সেটা এই সরকারকে অবশ্যই খুব দ্রুত তাদের পলিটিক্যাল উইলটা আমাদের দেখতে পেতে হবে। রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। সোমবার রাজধানী কারাকাসে রাজপথে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। অন্যায়ভাবে বন্দীদের আটকে রেখেছে সরকার, এমন অভিযোগ আন্দোলনকারীদের। অন্তর্বর্তীকালীন সরকার রাজবন্দীদের গণক্ষমা ও মুক্তির আইন পাশ করলেও এখনও দেশটির কারাগারে অনেকেই বন্দী এবং তাদের বেশিরভাগই সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে আটক হয়েছিল। এক কয়েদির মৃত্যু এবং তার শোকে ৮২ বছর বয়সী মায়ের প্রাণহানির ঘটনা প্রকাশের পর এই বিক্ষোভের সূত্রপাত হয়। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।